স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. নিজস্ব 3টি উড়োজাহাজ দিয়ে এবার হজ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই জন্য বিমানের হজ, হংকং এবং দিল্লি রুটে সাময়িক ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। আজ আমরা আলোচনা করব হজ যাত্রী পরিবহন। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার এবং এভিয়েশন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ATM নজরুল ইসলাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এবার বাংলাদেশ থেকে হজ করতে যাবেন ৯৯,০০০ মুসল্লি। সৌদি সরকারের সাথে চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ অর্ধেক ও সৌদি এয়ারলাইন্স বাকি অর্ধেক হজযাত্রী আনা নেওয়া করে থাকে। সে অনুসারেই ২৭ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু করতে বিমান প্রয়োজনীয় পরিকল্পনা করেছে। ৫০,০০০-এর মতো আমাদের নেওয়ার কথা, আমরা এই ৫৪,০০০-এর মতন প্ল্যান করা হয়েছে, যে যাতে হাতে কিছু থাকে, এই ৫৪,০০০-এর মতো প্ল্যান করা হয়েছে। এবং আমরা আশা করি যে ২৭ তারিখ সকাল ৭টার সময় প্রথম ফ্লাইটটা শুরু হবে। 777-300 এই তিনটাকে ডেডিকেটেডলি হজের জন্য ব্যবহার করবে। পাশাপাশি আমাদের যে শিডিউল ফ্লাইট, সেই ৩ মাসে ২২টা ফ্লাইট দিয়ে বাদবাকি যেটা ৫৪,০০০-এর ভিতরে যা থাকে, ৫০,০০০-এর ভিতরে যা থাকে শিডিউল ফ্লাইট দিয়ে কভার করবে। এজন্য বিমানের 2টি রুটে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ থাকবে। অনলি 2টো রুটে আমরা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে, সেটা হচ্ছে ঢাকা দিল্লি, ঢাকা হংকং। হজ শেষে ৮ অক্টোবর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ইব্রাহিম বাহার এবং জনাব ATM নজরুল ইসলাম, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? জি ভালো। জনাব বাহার, আপনাকে দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন আমরা দেখলাম প্রতিবেদন, যেখানে মন্ত্রী মহোদয় বললেন যে ২৭শে আগস্ট হজ ফ্লাইটের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে। প্রস্তুতি কেমন? ধন্যবাদ। প্রস্তুতি এজেন্সির দিক থেকে এবং ধর্ম মন্ত্রণালয়ের দিক থেকে সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে সৌদি আরবে তাদের নিজস্ব পলিসির কারণে এই বছর থেকে ব্যাংকিং ইয়েতে একটা পলিসি তারা অ্যাডপ্ট করেছে যে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে হবে, বাড়ি ভাড়া, খাওয়ার টাকা এবং ওখানে মোয়াল্লেমের টাকা। এই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়, যার জন্য আমাদের এজেন্টগণ পুরো রমজান মাস সেখানে থেকেও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেনি। পরে আমাদের মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে ওখানে অনুরোধ করার প্রেক্ষিতে বাড়ি ভাড়া কি অবস্থা? বাড়ি ভাড়া এই জন্যই করতে পারেনি। এখন পূর্বের নিয়মে বাড়ি ভাড়ার কাজ শুরু হয়েছে, গতকালকে কেবল মদিনারটা স্টার্ট হয়েছে, মক্কারটা এখনো শুরু হয়নি। আগের নিয়মটা কি? আগের নিয়ম ছিল, আগে ব্যাংকিং চ্যানেলে এভাবে অ্যাকাউন্ট করে টাকা নিতে হতো না। আমরা এখান থেকে এন্ডোজ করে এজেন্সিগুলি ওখানে বাড়ি ভাড়ার টাকা নিতে পারতো। তো এই বছর তারা বলেছে যে অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু অ্যাকাউন্ট করার জন্য যে নির্দেশনা ওদের সামা থেকে অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক থেকে দেওয়ার কথা, সেটি ব্যাংকগুলোতে না পৌঁছাতে তারা আমাদের এজেন্টদের অ্যাকাউন্ট ওপেন করতে পারেনি। ফলে বাড়ি ভাড়াটা হয়নি, এখন পর্যন্ত একটি বাড়ি ভাড়াও হয়নি। তো আজকে থেকে যদি বাড়ি ভাড়া শুরু হয়ে যায়, তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া করতে পারলে তাহলে ২৭ তারিখ থেকে হয়তো ফ্লাইট অপারেট করা সম্ভব হবে। তা না হলে প্রথম দিকের ফ্লাইটগুলি হয়তো বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কি আশঙ্কা করছেন? আমরা সেই আশঙ্কা করছি। ধন্যবাদ জনাব ইব্রাহিম ভাই। আপনাকে ফিরে আসবো জনাব ATM নজরুল ইসলাম। আপনাকে জানতে চাচ্ছি, আমাদের প্রতিবেদন দেখানো হলো যেখানে বলা হচ্ছে বিমানের 2টি নিয়মিত ফ্লাইট হংকং এবং নিউ দিল্লি সেখানে বন্ধ করে দেওয়া হবে। এই যে হয়, যেটা প্রতি বছরে যেটা হয়, যখন হজ পরিবহন শুরু হয় তখন বিমান তার অন্যান্য ব্যবসায়িক কাজকর্ম বন্ধ করে। এর ফলে কি আপনার মনে হয় না যে একটি ব্যবসায়িক অর্গানাইজেশন হিসাবে বিমানের একটা ফেলিওর, যে তখন ওই রুটের বিজনেস তারা লস করছে এবং এতে কাস্টমারের যে কনফিডেন্স সেটা কি আসলে কমে যায় না? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এটা কিন্তু বিমানের দীর্ঘদিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে। বিমানের দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, তারা মনে হয় এই জিনিসটা তারা ইনবিল্ড করে ফেলছে যে অন্য রুটগুলো বন্ধ করে দিয়ে আমরা এই রুটে চালাবো, অর্থাৎ হজ ফ্লাইটে চালাবো। আর যে রুটগুলোর কথা বলছেন, সেটা যদি বিমানের হজ ফ্লাইটের কথা চিন্তা করেন, ট্রেড অফ করেন, তো সাময়িকভাবে কিন্তু হজ ফ্লাইটে তাদের অনেক বেশি প্রফিট আসবে।
আচ্ছা, কোনো নিঃসন্দেহে। কারণ বিমানের হংকং ফ্লাইট বা দিল্লি ফ্লাইট তেমন একটা প্রফিটেবল না দেন দ্যাট অফ দ্য ইন কম্পেয়ার টু দ্য হজ ফ্লাইট। কিন্তু এটা যে লং টার্ম এফেক্ট যেটা, যে প্যাসেঞ্জার্স লয়ালিটি, আজকে আমরা বলি যে বিমানে মানুষের চয়েস দিলে বিমানে কিন্তু প্রথমে কেউ যেতে চায় না বিকজ অফ দিস, যে তাদের শিডিউল নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, বা এই সময়টা তাদের ফ্লাইট থাকবে না। তো এটা একটা সমস্যা। আর যেটা বলছেন যে শুধু 2টা ডেস্টিনেশন, আমার তো মনে হয় বেশি হবে। যেটা বাহার ভাই যেটা বললেন যে যদি 27 তারিখ আরম্ভ করা না যায়, 27 তারিখ আরম্ভ করলে তারা 33 দিন সময় পাচ্ছে, এবং তারা 3টি এয়ারক্রাফট যে 3টা করে ফ্লাইট করে, তাহলে 52,000 হাজি নিতে পারবে না। সো তাদের আরও কিছু শিডিউল ফ্লাইটে তাদেরকে এই ফ্লাইটটা অপারেট করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য রুটে আরও কিছু ডিলে হওয়ার সম্ভাবনা আছে। জনাব বাহার, যদি এই যে ডিলে আপনি আশঙ্কা করছেন, এই আশঙ্কার কথা কি আপনারা সরকারের কাছে জানিয়েছেন? হ্যাঁ, আমরা ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয়ের বিষয়টি জানিয়েছি। আসলে এই আশঙ্কাটা এই জন্যই করছি, কারণ যেহেতু বাড়ি ভাড়া হয়নি, বারকোড আসেনি, এখনো একটা ভিসাও হয়নি। আচ্ছা, তো ওই বারকোড নিয়ে আসার পরে এখানে ভিসা হবে। ভিসাগুলি হওয়ার পরেই কেবলমাত্র প্যাসেঞ্জাররা যাওয়ার শিডিউল করবে বা প্যাসেঞ্জাররা যাবে। আর প্রথম দিকে যদি এই শিডিউলগুলি মিস হয়, অর্থাৎ যে স্লটগুলো ওখান থেকে পাওয়া যায় সেটা লিমিটেড, এটা অলরেডি ডিস্ট্রিবিউটেড। এখন যদি এই স্লটগুলো মিস হয়, পরবর্তীতে আর হজ টার্মিনালে কোনো স্লট পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে বাধ্য হয়ে আমাদেরকে থার্ড ক্যারিয়ারে যাত্রী পাঠানোর ব্যবস্থা করতে হবে, এবং সেই নির্দেশনা আমাদেরকে সিভিল এভিয়েশন থেকে পেতে হবে। তা না হলে আমরা আশঙ্কা করছি 10-15 হাজার হাজি হয়তো আটকে যেতে পারে। যখন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন এই বিষয়ে, এই আশঙ্কা জানিয়েছেন, তখন সেই তাদের উত্তর কি ছিল, তাদের প্রতিক্রিয়া? মন্ত্রণালয় যেটা বলেছে যে আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করছেন, কিন্তু সৌদি কর্তৃপক্ষের এই জটিলতার কারণে এটি হয়েছে। যদি অবস্থা এমনই ঘটে যে আমাদের প্রথম দিকের ফ্লাইটগুলো করা যাচ্ছে না, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সৌদি কর্তৃপক্ষের কাছে স্লট চাইব, অথবা অন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যাবে আমরা আশা করছি। এবং এই জন্যই 24 তারিখে সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে আন্তঃমন্ত্রণালয় একটি সভা ডেকেছে। আমরা সেই সভায় এই কথাগুলি উপস্থাপন করব, এবং বিকল্প একটা ব্যবস্থা জানি করা হয়, তার জন্য আমরা সেখানে অনুরোধ রাখব। কি ধরনের বিকল্প হতে পারে জনাব নজরুল ইসলাম? এটা এই মুহূর্তে যেটা উনি বলছেন, অন্যান্য থার্ড, মানে অন্য দেশীয় থার্ড ক্যারিয়ার যেটা, তাদের কাছ থেকে এই মুহূর্তে চাইলে আমি আপনাকে জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময় উচ্চ আদালত থেকে থার্ড ক্যারিয়ার ব্যাপারে বলা হচ্ছে এবং এটা অ্যালাউ করা হয়েছে। এটা সর্বশেষ পরিস্থিতি কি? কেন এখন থার্ড ক্যারিয়ার ইন্ট্রোডাকশন হলো না? এই মুহূর্তে ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, ব্যক্তিগতভাবে বলুন আপনি। বলা হয়েছে হাইকোর্ট থেকে রায় আসছে থার্ড ক্যারিয়ার যাওয়া যেতে পারে, কিন্তু যদি একটা দেশের সক্ষমতা থাকে তাহলে আমি মনে করি থার্ড ক্যারিয়ার দেওয়া উচিত। ইন কেস বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ বিমান এবং সৌদি আরব 50% নিয়ে যাবে, আনফর্চুনেটলি আমাদের দেশে আর কোনো এয়ারলাইন্সের সক্ষমতা নেই এই মুহূর্তে। সেই দৃষ্টিকোণ থেকে কিছুটা দেওয়া যেতে পারে। এবং আমাদের দেশের যে এয়ারলাইন্সগুলো এর আগে আমরা দেখলাম যে প্রাইভেট এয়ারলাইন্সগুলো নিয়ে যেত, সেটাও কিন্তু এখন নাই, এবং সক্ষমতাও নেই এই মুহূর্তে নাই, সক্ষমতাও নেই, এবং সক্ষমতা বিল্ড করার জন্য কোনো আগ্রহ বাংলাদেশ সরকারের নাই, কারণ এদেরকে অফারই করা হচ্ছে না, সক্ষমতা হবে কোত্থেকে। তো এইটা কিন্তু ব্রেক হওয়া উচিত, কারণ এই যে এখন যে সমস্যাটা আসবে, যদি 27 তারিখে না হয়, যদি স্লটগুলো যদি আর না পায়, কারণ একবার স্লটগুলো বাতিল হয়ে গেলে সৌদি কর্তৃপক্ষ স্লট দেবে কিনা বিমানকে, এবং বিমানকে দিল, বিমান যদি 4-5টা এয়ারক্রাফট সে মোবিলাইজ করতে পারবে না, তার ম্যাক্সিমাম 3টা না হয় 4টে এয়ারক্রাফট মোবিলাইজ করতে পারবে। দরকার পড়লে আরো হয়তো কিছু রুট তারা বন্ধ করে দেবে, মোবিলাইজ করলো, তারপরে তো নিয়ে যেতে পারবে না 50,000। সে 33 দিনের জায়গায় যদি 27 দিন হয়ে যায়, এই 6 দিনে 18টা বা 20টা ফ্লাইট তো জেনারেট করা খুব কঠিন হয়ে যাবে তাদের জন্য। সো থার্ড ক্যারিয়ারে কিন্তু একটা অসুবিধা হবে, কারণ এই মুহূর্তে যদি আপনি থার্ড ক্যারিয়ারের কাছে যান, ফ্লাইটে কিন্তু সিট দিতে পারবে না, কারণ এইটা একটা অনেক দেরি হয়ে গেছে, কারণ এটা মৌসুমটা কিন্তু অনেক বিজি মৌসুম। এই সময় কোনো এয়ারলাইন্স আপনাকে সিট দিতে পারবে না। অনেক হাই প্রাইসে যদি হয় সেটা হয়তো হতে পারে অল্প কিছু, বাট নট ইন এ বাল্ক ওয়ে, দিতে পারবে না। থার্ড ক্যারিয়ার শেষ পর্যন্ত কি হলো? যখন উচ্চ আদালতে বলা হলো যে এটা বাস্তবায়ন করা হোক, অর্থাৎ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের বাইরেও অন্য কোনো এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে পারবে, এটা আসলে হচ্ছে কি, বিমান যেটুকু সক্ষমতা অর্জন করেছে, তাদের যে ক্যাপাসিটি বিল্ড আপ করেছে, এটি অন্যান্য সেক্টরে বাদ দিয়ে ফ্লাইটটাকে এখানে এনে
এই ক্যাপাসিটি বিল্ড আপ বলা যাবে না, এটাকে ক্যাপাসিটি বিল্ড আপ বলা যায় না, তবুও তারা যে ক্যাপাসিটি বিল্ড আপ করেছে সেটাও টায় এবং সেটা দিয়ে যে একেবারে হাজিদের অপারেট করতে পারবে এবং সব হাজির নিতে পারবে কি না এটাও সন্দেহ আছে। কারণ হচ্ছে সব ফ্লাইটগুলি ফুল যায় না, একটা সময় আছে সেটা অফ পিক এবং ওই সময় আন্ডারলোড থাকে ফ্লাইট। তো এই আন্ডারলোডের যে ক্যাপাসিটিটা লস হবে সেটি ফিল আপ করার জন্য কিন্তু একটা ব্রেকআপ থাকা দরকার, এবং সেই ব্রেকআপটুকুও আমরা এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না যে কি ব্রেকআপ বিমান নিলেও কিংবা সাউদিয়া নিল। সাউদিয়ার পক্ষে হয়তো সম্ভব, যেহেতু তাদের স্লটের সমস্যাটা নেই, কিন্তু বিমানের এই সমস্যাটা রয়ে গেল। আর থার্ড ক্যারিয়ারকে দিলে থার্ড ক্যারিয়ারকে আগে থেকে যদি না দেওয়া হয় তাহলে সেও তো স্লট নিতে পারবে না, এবং তার ফ্লাইটগুলো অলরেডি বুক। একসময় আপনি আপনাদের অর্গানাইজেশন থেকে হাব থেকে বহুবার থার্ড ক্যারিয়ার ব্যাপারে খুব সোচ্চার ছিলেন, এখন মনে হচ্ছে অতটা সোচ্চার নন। না, আমরা সোচ্চার, এবং আমরা উচ্চ আদালতের আশ্রয় নিয়েছি এবং মহামান্য উচ্চ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু সেটিকে যে কোনো ভাবে ডিলে করানো হচ্ছে এবং সেটি এখন পর্যন্ত ঝুলে আছে। তো আমরা বারবারই এটা এই পর্যন্ত দুইবার আমাদের পক্ষে রায় হলো, এখন সর্বশেষ আপিলেট ডিভিশনে আছে। আমরা আশা করছি এবারও আমাদের পক্ষে রায় আসবে। জি, এখনো আন্ডার ট্রায়াল। আচ্ছা, পরে এটা অ্যাপিলেট ডিভিশনে গেছে। আচ্ছা, জনাব ইব্রাহিম বাহার, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। আলোচনা এই পর্যায়ে আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. আজ আমরা আলোচনা করছি হজ যাত্রী পরিবহন নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার এবং এভিয়েশন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এটিএম নজরুল ইসলাম। জনাব ইসলাম এবং জনাব বাহার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি, আপনি বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলেন মন্ত্রী দুটি রুটের কথা, হংকং এবং নয়াদিল্লির কথা বলছেন। আপনি বলছিলেন যে কোনো রকমের যদি কোনো কাজে ব্যাঘাত ঘটে অথবা বাড়ি ভাড়া আপনি ইঙ্গিত দিচ্ছিলেন, সেক্ষেত্রে তো আরো অন্যান্য রুটের ফ্লাইটও বাতিল করতে হবে, বাতিল অথবা ডিলে করতে হবে। এই যে প্রতি বছরের একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিমানের জন্য, আমি যদি বলি, এইখান থেকে আসলে বেরিয়ে আসার কি কোনো পরিকল্পনা নাই? যেটা হয় যে অন্যান্য সময় বিমান আগে এয়ারক্রাফট আলাদাভাবে লিজ নিত, সেগুলো এখন করছে না, তাহলে আসলে কোনটা ঠিক? বিমানের বহরে কিন্তু নাম্বার অফ এয়ারক্রাফট যথেষ্ট আছে এখন। 4টা 777-300 ইয়ার আছে, 2টা 777-200 ইয়ার লিজে আছে। এয়ারক্রাফট হিসেবে ঠিকই আছে, কারণ আপনি বেশি এয়ারক্রাফট যদি 3 মাসের জন্য যদি আপনি এয়ারক্রাফট আনেন, এটা আপনি কিন্তু খুব একটা প্রফিটেবল হয় না। যে রেট এয়ারক্রাফট লিজ নিতে হলে 1 বছর 2 বছরের জন্য এয়ারক্রাফট লিজ দিলে সেটা আপনি প্রফিটেবল হয়। প্রশ্নটা এটা না, প্রশ্নটা হচ্ছে যে বিমানের উচিত, যেহেতু বাংলাদেশে আরো কিছু এয়ারলাইন ছিল বা এখনো আছে, সরকারেরও উচিত এই দিকটা নজর দেওয়া, যে বিল্ড আপ করা, যে দেশীয় টোটাল ক্যাপাসিটি বিল্ড আপ অফ বিমান ঠিক আছে, কিন্তু ক্যাপাসিটি বিল্ড আপ অফ আদার এয়ারলাইন্স কোথায়? আমাদের তো ধরতে গেলে কম দিন হয় নাই, প্রায় 20-22 বছর হয়ে গেছে প্রাইভেট এয়ারলাইন্সের ইতিহাস, এবং আমরা দেখছি অতীতে আমরা 2টা এয়ারলাইন্স হজ ফ্লাইট করেছো। আচ্ছা, তো বিমান বা সরকারের উচিত ছিল এইগুলোকে নার্সিং করা, যাতে আনা হয় বিফোর উই গো ফর থার্ড ক্যারিয়ার, আই মিন ফ্রম থার্ড কান্ট্রিজ এয়ারক্রাফট এয়ারলাইন্সের, এইগুলোকে আমাদের বিল্ড আপ করা উচিত ছিল, ক্যাপাসিটি বিল্ড আপ এখানে করা উচিত ছিল। আজকে মনে করেন যে এয়ারলাইন্সটা এখন সৌদি আরব জেদ্দা যাচ্ছে বা মদিনা যাচ্ছে, আমাদের তো প্রাইভেট এয়ারলাইন্স একটা যাচ্ছে, তাকে অফার করা উচিত ছিল। উচিত করা হলে আজকে যদি এই সমস্যাটা বিমানের হয়, বিমান কোথায় যাবে?
মনে করেন আমাকে পার ডে 1500 প্যাসেঞ্জার নিতে হবে, হাজি নিতে হবে 33 দিনে, রাইট। তাও কমপ্লিট হবে না। 33 দিনে 3টা করে ফ্লাইট দেওয়ার পরেও কিন্তু তার শিডিউল ফ্লাইটে কিছু প্যাসেঞ্জার নিয়ে যেতে হবে। যদি একটা দিন বা 2টা দিন যায়, তার মানে এই যে এডিশনাল অ্যাকুমুলেশন হচ্ছে, এই প্যাসেঞ্জারগুলো কিভাবে নিয়ে যাবে তারা? তার নিজস্ব প্যাসেঞ্জার আছে, তো এই হাজিদের কি করে নিয়ে যাবে? তার একটা বিরাট ঘাটতি আসবে। এবং যেটা আমরা দেখতেছি, পাকিস্তানে কিন্তু হজ ফ্লাইট আরম্ভ হয়ে গেছে বা হয়ে যাবে 2-1 দিনের ভিতরে। আচ্ছা, তো সেইখানে সমস্যা হয় নাই, ঘর ভাড়ার সমস্যাটা কিন্তু বাংলাদেশের জন্য প্রকট হয়ে গেল। এই এবং আগামী 10 দিনে দেশের জন্য এই নতুন আইন, তাহলে বাংলাদেশের জন্য কেন প্রকট হলো? আগামী 10 দিনে এটা রিজলভ করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি 3-4 দিনও পার হয়ে যায়, এবং 3-4 দিনের যদি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ভিসাগুলো এন্ডোর্স হবে। তো ভিসা হইতে হইতে দেখবেন যে যদি এটা সমস্যা হয়, এই জন্য হতে পারে গভর্নমেন্ট ইন্টারভেন করলে হয়ে যেতে পারে। যদি না হয়, যদি 3 দিন হয়তো আমরা 3 তারিখে 9টা ফ্লাইট, এই 9টা ফ্লাইটের মানে প্রায় 1200 × 9। আচ্ছা, এই ফ্লাইট প্যাসেঞ্জারগুলো কি করে নিয়ে যাবে? তো এই সমস্যাটা তো ট্রেড অফ করার উপায় নেই। বাহার, থার্ড ক্যারিয়ার বলতে আসলে কি বোঝানো হচ্ছে? যে থার্ড ক্যারিয়ার বলতে যেটা বলা হয়েছে যে সৌদি আরবের এবং বাংলাদেশের যে বিমান, বাংলাদেশের ন্যাশনাল ক্যারিয়ার, তারা 50-50% করে হজ যাত্রীকে ক্যারি করবে। বাংলাদেশের অন্য এয়ারলাইন্স পারবে না নাকি? এটা কি থার্ড ক্যারিয়ার নাকি অন্য দেশের অন্য কোনো দেশের এয়ারলাইন্স করা হয়? বাংলাদেশকে ফার্স্ট ক্যারিয়ার এবং সৌদি আরবকে সেকেন্ড ক্যারিয়ার এখানে ধরা হচ্ছে। আচ্ছা, আর বলা হচ্ছে যে অন্য যেসব দেশের রেগুলার ফ্লাইটগুলো আমাদের এখানে অপারেট করা হয়, সেগুলোকে থার্ড ক্যারিয়ার হিসেবে ওদেরকে চিহ্নিত করা হয়। আসলে বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্সগুলো কিন্তু আসলে থার্ড ক্যারিয়ার নয়, শুধু ওদেরকে থার্ড ক্যারিয়ারের কাতারে রাখা হয়, এটা কিন্তু আসলে থার্ড ক্যারিয়ার না। আর যে কথাটা আমাদের নজরুল ইসলাম সাহেব বললেন, সেটা হচ্ছে কি যে যদি এই স্লটগুলো ক্যান্সেল হয়, তাহলে অন্য দিক থেকে ফ্লাইট ক্যান্সেল করে এনে হাজি টানতে হবে। কিন্তু আপনি নেবেন কোথায়? স্লটই তো নেই। আপনাদের তো হজ টার্মিনাল তো আপনাকে এই ফ্লাইট নামতে দেবে না, হ্যাঁ, সেখানে তো নামতে পারবে না, কারণ যতক্ষণ পর্যন্ত স্লট আপনাকে অ্যালটমেন্ট না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনো এয়ারক্রাফট বাহির থেকে নিয়ে তো আপনি সেখানে আপনি ল্যান্ড করতে পারবেন না। সো প্রথম দরকার হচ্ছে যে যদি এদিকে ক্যাপাসিটি লস হয় কিংবা টাইম লস হয়, ফ্লাইট মিস হয়, তাহলে যে গ্যাপটা সৃষ্টি হবে, এটার জন্য কয়টা স্লট লাগবে আমি আপনার জানতে চাচ্ছি। আপনি তো হজ পরিবহনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত, আপনি সাধারণ যারা প্যাসেঞ্জার, তারা কি চায়? তারা বাংলাদেশ বিমানে যেতে চায় নাকি তারা ভালোভাবে যেতে চায়, শিডিউল অনুযায়ী যেতে চায়? সেক্ষেত্রে কি থার্ড ক্যারিয়ার বা যদি তৃতীয় দেশের অন্য ক্যারিয়ারকে অ্যালাউ করানো হয়, সেটা কি হওয়া উচিত কিনা? আসলে ফার্স্ট ক্যারিয়ার, সেকেন্ড ক্যারিয়ার, দুইটা মাত্র ক্যারিয়ার থাকার কারণে হজ যাত্রীদের পরিবহনের ক্ষেত্রে এটা লম্বা সময়ে চলে যায়। হজ করতে আসলে লাগে 15 থেকে 20 দিন। সেখানে এই পরিবহনের কারণে একটা লোককে হজ করার জন্য 1.5 থেকে 2 মাস পর্যন্ত সৌদি আরব থাকতে হয়। তো মানুষের সময়ের তো একটা মূল্য আছে, এই জন্য সকলেই চায় যে দ্রুততম সময়ে গিয়ে হজটা করে আমরা দ্রুত আবার ফেরত আসতে চায় সবাই। সেই ক্ষেত্রে দুইটা ক্যারিয়ারের তো সেই ক্যাপাসিটি নাই যে দ্রুত সব লোককে নিয়ে আসবে। এই জন্য থার্ড ক্যারিয়ার থাকলে হজযাত্রীগণ ইচ্ছা মতো তার পছন্দের ফ্লাইটে যেতে পারে। বলতে আমরা বলছি বাংলাদেশে অন্যান্য যেসব এয়ারলাইন্স, বাংলাদেশের অন্যান্য এয়ারলাইন্সগুলো যেগুলো যেমন এমিরেটস, কাতার এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স, ইত্তেহাদ, এই যে সকল এয়ারলাইন্সগুলি রয়েছে, তাদের কিন্তু নিজস্ব এয়ারক্রাফট রয়েছে এবং তারা যেহেতু মিডল ইস্ট বেস এয়ারলাইন্স, তারা কিন্তু ক্যাপাবল স্লট নিতে, সেটা আগে থেকে বলতে হবে। এটা তার মানে আমি ধরে নিচ্ছি সরকার এটা করছে না, কারণ সরকারের একটা রেভিনিউ আর বড় একটা অংশ এই সময়। শুধু কি এটি একটা কারণ নাকি আর কি কারণ? আরেকটা কারণ আছে, যেটা আমাদের অভিজ্ঞতা যেটা বলে, হ্যাঁ, কিছু লোক যেতে চায়, লাস্টের দিকে যেতে চায়, একটা ভালো ক্যারিয়ারে যেতে চায়, কিন্তু আমাদের দেশে 90% হাজি কিন্তু বিমানে যেতে চায়, গ্রাম সরাসরি ফ্লাইটে যেতে চায়। দে প্রিফার টু গো ডাইরেক্ট। তারা ওই একবার কুয়েতে গিয়ে 10 ঘন্টা বসে থাকবে, বা দিল্লি থেকে বসে থাকবে, বা দুবাই থেকে বসে থাকবে। এটা কিন্তু আমাদের দেশের 90% হাজিরা চান। পৃথিবীর অন্য দেশে কি হয়? ম্যাক্সিমাম দেশে, আমি যদি পাশাপাশি ভারত পাকিস্তানের কথা বলছি, ম্যাক্সিমাম দেশ সরাসরি, কিন্তু তাদের থার্ড ক্যারিয়ার তারা একেবারে ডিসঅ্যালাউড করে না, করে না, তা নিয়ে যায়। পাকিস্তানে কিন্তু এই রেস্ট্রিকশনটা আছে, তারাও কিন্তু সৌদি আরব, পাকিস্তান এয়ারলাইন্স তারাই শুধুমাত্র করে, আর বাইরে কাউকে তেমন একটা দেয় না। কিন্তু অন্যান্য দেশে কিন্তু এই রেস্ট্রিকশনটা এত বেশি প্রকট না, কারণ আমাদের দেশে যে নাম্বার অফ হাজি এত অনেক বেশি, কিন্তু এবার মুসলিম কান্ট্রি প্রায় 93,000, 1,02,000, এবার 98,500, 98,800,
আচ্ছা, প্রায় 1 লক্ষ, প্রায় 1 লক্ষের মতো। 1 লক্ষ লোক কিন্তু এটা আমাদের দেশে অনেক বেশি হয়, পাকিস্তানে অনেক বেশি হয়, কিন্তু অন্যান্য দেশে তো এইটা নাই। তা তাদের দেশে নাম্বার অফ হাজি অনেক কম। ডেডিকেটেড হজ ফ্লাইটের সাথে হ্যাঁ। তারা পাশাপাশি থার্ড ক্যারিয়ারগুলোর সাথে কোনো রেস্ট্রিকশন রাখে না, যে মানুষ পছন্দ যেহেতু ডেডিকেটেড হজ ফ্লাইটটাকে বেশি পছন্দ করে সরাসরি যেতে সরাসরি আসতে, সেটা তারা এমন যদি হয় অন্য এয়ারলাইন্স এই অফারটা দেয় যে আমরা বাংলাদেশ সরাসরি না, অন্য এয়ারলাইন্সে সরাসরি নেওয়ার স্কোপ নেই, কারণ তাদের ডেস্টিনেশন নিতে হবে, তাহলে সার্ভিস এগ্রিমেন্ট একটা বিষয় আছে, প্রবলেম আছে। সেটা আরেকটা বিষয় আছে যে আপনি অন্য এয়ারলাইন্সে নেবে, ধরেন একটা এয়ারক্রাফটে একটা বিমানে 20 জন বা 30 জন 40 জন প্যাসেঞ্জার হাজি নিল, তখন হবে কি ওই ফ্লাইটটা সৌদি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী তাকে হজ টার্মিনালে যেতে হবে। এখন কিন্তু থার্ড ক্যারিয়ার খুব একটা ইন্টারেস্ট শো করে না বিকজ অফ দিস রিজন, যে তার এই ধরেন 25% বা 30% প্যাসেঞ্জারের জন্য, হাজিদের জন্য টোটাল এয়ারক্রাফটটাকে নামাতে হবে হজ টার্মিনালে। আচ্ছা, যেটা আদার প্যাসেঞ্জারদের সমস্যা হয়ে যাবে। তারা তো এই কারণে কিন্তু থার্ড ক্যারিয়াররা খুব একটা ইন্টারেস্ট শো করছে না এখন আর। আগে যেমন একটা আবেদন করতো, এটা করতো সেটা করতো, তারা কিন্তু সেটা করছে না। এটা একটা বিরাট সমস্যা। তাহলে সমাধানের উপায় হচ্ছে সমাধান হচ্ছে নিজের দেশকে বিল্ড আপ করা, ক্যাপাসিটি বিল্ড আপ করা এবং হজ ফ্লাইট হিসেবে যাওয়া। জনাব ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব বাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পের জন্য আজকে এখানে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকে আমাদের সতেরগঞ্জ থেকে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।